ন্যাটো সম্মেলনে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা ট্রাম্পের, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে ৮ শিশুর প্রাণহানি। চট্টগ্রাম কক্সবাজার ট্রেন যোগাযোগ বন্ধে ভোগান্তি। শেয়ার বাজার ধসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন প্রধানমন্ত্রী। নতুন শ্রমবাজার সৃষ্টিতে কূটনৈতিক উদ্যোগ জোরদার। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ খেলাপি ঋণের হার বাংলাদেশে, কাঠামোগত সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার, দুজন ফের রিমান্ডে। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন শেষ। ৮ জুলাই তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। ইরানের সঙ্গে হওয়া দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক বাতিল হয়েছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, তাদের সঙ্গে আলোচনা করা মানে শুধুই সময়ের অপচয়, তারা মিথ্যাবাদী। এর আগে ৭ জুলাই গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এদিকে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দিনের ব্যবধানে অন্তত ৫% বেড়েছে। টানা ভারী বর্ষণে চট্টগ্রাম ও কক্সবাজারে ভয়াবহ পাহাড় ধসে ৮ শিশুসহ অন্তত ১০ জনের প্রাণ গেছে। কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একটি মাদ্রাসা ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র মাটি চাপা পড়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই দিনে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। আহত হন তার মা। নগরের চশমা হিল এলাকার আরেকটি পাহাড় ধসে প্রাণ হারায় আরেক শিশু। টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। এদিকে পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে। শেয়ার বাজারে দীর্ঘদিনের কারসাজি ও অনিয়মে দায়ীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে তিনি বলেন, অতীতে শেয়ার বাজার কেলেঙ্কারিতে আরও ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত কিনা তা খতিয়ে দেখতে অনুসন্ধান চলছে। তিনি জানান, ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক এবং কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। এই সময় দেশের শ্রমবাজারকে আরও কার্যকর করতে সারা দেশে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার সৃষ্টি ও জনশক্তি রপ্তানি বাড়াতে কূটনৈতিক উদ্যোগের কথা সংসদকে জানান তিনি। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ খেলাপি ঋণের হার বাংলাদেশে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫,৮৯,০০০ কোটি টাকায়, যা মোট ঋণের ৩২.26%। ৫ জুলাই অর্থ মন্ত্রণালয়ের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ কমানো নিয়ে আয়োজিত এক সভায় এ তথ্য উঠে আসে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান সবচেয়ে উদ্বেগজনক। যেখানে ভারতে খেলাপি ঋণের হার ২.২%, সেখানে বাংলাদেশে তা ৩২%-এর বেশি। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের দেশগুলোর মধ্যে বাংলাদেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের চিত্র সবচেয়ে উদ্বেগজনক। ব্যাংকার ও আর্থিক খাত বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক হস্তক্ষেপ, সংশ্লিষ্ট পক্ষকে ঋণ দেওয়া, নিয়ন্ত্রক দুর্বলতা এবং কার্যকর আইনি প্রয়োগের অভাবই খেলাপি ঋণ বৃদ্ধির প্রধান কারণ। উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার সন্দেহে গ্রেফতার হওয়া গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ শাহকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি জানিয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্য পদ সহ সব সাংগঠনিক দায়িত্ব বাতিল করা হয়েছে। গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ির মিনি কক্সবাজার এলাকা থেকে আতাউল্লাহ সহ ৬ জনকে আটক করে পুলিশ। পরে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য জড়ো হওয়া অবস্থায় তাদের আটক করা হয়।
তবে অভিযোগের বিষয়ে এখনও আদালতে কোনো চূড়ান্ত রায় হয়নি এবং তদন্ত চলছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।